দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আর্থিক অনিয়ম এবং ক্যান্সার চিকিৎসার যাবতীয় মিথ্যে অভিযোগ থেকে সসম্মানে এবং নিঃশর্ত মুক্তি পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক অরদীপ চ্যাটার্জি এবং তার পিতা চিকিৎসক অসীম চ্যাটার্জি। 2017 সালে শুরু হওয়া এই আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে বারাসাত ফাস্ট ট্র্যাক কোর্ট এবং সল্টলেকের বিশেষ ইডি আদালত তাদের নির্দোষ ঘোষণা করেছে এবং ইডি তাদের সমস্ত সম্পত্তি ও অর্থ সুদসহ ফেরত দিয়ে দিয়েছেন। অরদীপ বাবু জানিয়েছেন, সামাজিক ও আর্থিক হেনস্থার শিকার হওয়া সত্ত্বেও দেশের বিচার ব্যবস্থার উপর তার আস্থা অটুট ছিল। তিনি এখন দ্বিগুণ উৎসাহে তার উদ্ভাবিত সরিনাম থেরাপি নিয়ে গবেষণা চালিয়ে যেতে চান, যাতে স্বল্প মূল্যেই ক্যান্সার আক্রান্ত রোগীদের নতুন দিশা দেখানো সম্ভব হয়। চলুন দেখে নেব বিস্তারিত। যে সোসাইটি যখন হঠাৎ করে কোনো খবর শোনে, সেটা সেটার সত্যতা যাচাই করার আগে সোসাইটি যেটা হয় যে সেটাকে অনেকটাই বিশ্বাস করতে শুরু করে ফেলে। অনেক সময় হাফ-বেকড ফ্যাক্টকে এইভাবে আনানো হয়, এগুলো ইন্টেনশনালি করা হয় যে কোনো একটা ফ্যাক্ট তার সাথে দুটো বা তিনটে সত্যি ফ্যাক্টকে রাখা হচ্ছে, কিন্তু সেইটার উপর জোর দিয়ে দুটো মিথ্যে কথাকে এস্টাবলিশ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো এইগুলোকে হাফ-বেকড ফ্যাক্ট বলা হয়। তো সেই রকম একটা প্রবণতা কিন্তু অনেক সময় থাকে। ফলে এটা ঘটনা যে কিছু কিছু ক্ষেত্রে অ্যালিগেশনস কমপ্লিটলি ফলস হলেও দ্যাট ক্যান বি ডিজাইন ইন এ ওয়ে যাতে সেটা মনে হয় যে সেটা অরিজিনাল। বেস্ট ওয়ে যেটা আমার মনে হয় করা উচিত সেটা হচ্ছে লেট দেম বি অ্যাডজুডিকেটেড বাই এ কম্পিটেন্ট কোর্ট। কারণ কোর্ট জানে যে কিভাবে বিচারটা করতে হয়, বা সেই বিষয়টাকে আমাদের দেশের যে ল বা দেশের যে আইন সেই অনুযায়ী কিভাবে বিচার করতে হয়, কোনটা ঠিক কোনটা ভুল, এটা আমাদের উচিত হচ্ছে কোর্টকে ডিটারমাইন করা। কারণ ইট ইজ অনলি দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট which is binding on society and none of the components leading to it. Finally, আমি যেটা বলতে চাইছি যে it goes without saying that the adversities I dealt with over the last many years were intense, extreme and multi-layered in nature. আমার যেটা ক্রেডিবিলিটি বা যেটা আমার যে বিষয়টা সেটা ভীষণ রকম ভাবে নষ্ট হয়েছিল। আমি সোসাইটিতে আইসোলেটেড হয়ে পড়েছিলাম and I have faced severe social abuse in various toxic flavors. Thirdly, যেহেতু আমার সেভিংস এগুলো একটা সময় আটকানো ছিল, তার ফলে অটোমেটিক্যালি যেটা হয়েছিল যে আমি একটা সময় খুব আর্থিক কষ্টের মধ্যে দিয়েও গেছিলাম। কিন্তু এত কিছু সত্ত্বেও যেটা হয়েছে যে আমি এই সমস্ত যে চ্যালেঞ্জেসগুলো ছিল, ইনসারমাউন্টেবল চ্যালেঞ্জেস, সেগুলোর কাছে হার স্বীকার করিনি। রাদার আমি যেটা করেছি যে এইগুলোকে আমি চ্যালেঞ্জ হিসেবে দেখেছি, যাকে ওভারকাম করা উচিত বলে আমার মনে হয়েছে, এবং আমি টায়ারলেসলি কন্টেস্ট করেছি বিফোর দ্য কোর্ট অফ ল, এবং ফাইনালি আমি অ্যাকুইটেড হয়েছি। তো মাই ভিন্ডিকেশন প্রুভস দ্যাট মাই কান্ট্রি হ্যাজ আ ভেরি স্ট্রং অ্যান্ড প্রোগ্রেসিভ কনস্টিটিউশন which protects our rights and never denies justice. তো এটা হচ্ছে একটা আমি বেসিক সাবমিশন যেটা করলাম। এবার আমি আমার অ্যাডভোকেট সুমিত দাসকে যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে উনি ফার্স্টে একটু এক্সপ্লেন করবেন যে আমি অনারেবল অ্যাকুইটাল বলতে এক্স্যাক্টলি কি মিন করছি। কারণ অ্যাকুইটালের অনেক রকম ভাগ হতে পারে। অ্যাকুইটাল মেবি অন বেনিফিট অফ ডাউট, অ্যাকুইটাল কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ফর টেকনিক্যাল রিজনস, কিন্তু অনারেবল অ্যাকুইটাল সেক্ষেত্রে যেটা হয় যে অ্যাকুইটাল এইটা বোঝায় যে প্রসিকিউশন সাফিসিয়েন্ট প্রমাণ আনতে পারেনি কোনো কিছুকে একটা প্রমাণ করার জন্য, কিন্তু অনারেবল অ্যাকুইটাল এইটাকে ইন্ডিকেট করে যে এক্ষেত্রে ইনোসেন্স রয়েছে, যিনি অ্যালেজড বা যিনি এখানে অ্যাকিউজড, তিনি ইনোসেন্ট, এইটা কোর্টের ডিক্লারেশনের মধ্যে অনেকটা থাকে। তো এই অনারেবল অ্যাকুইটাল বলতে এক্স্যাক্টলি সুপ্রিম কোর্ট তার একটি জাজমেন্টে, যেহেতু সুপ্রিম কোর্টের কোনো একটা জাজমেন্ট, ব্যাপারটা এরকম যে আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে সুপ্রিম কোর্ট যদি কোনো একটা ইস্যু সুপ্রিম কোর্টের কাছে ওঠে এবং সুপ্রিম কোর্ট যদি সেটাকে ডিসাইড করে দেয় উইথ রিজনিং, তাহলে সেটাই আমাদের দেশের ল হয়ে যায়। তো সুপ্রিম কোর্ট অলরেডি অনারেবল অ্যাকুইটাল বলতে কি বোঝায় সেটাকে ডিফাইন করে দিয়েছেন, এবং তার সাথে সাথে আমি ওনাকে এটাও বলবো যে আমার যে টোটাল যে 4টে কেস, 3টে কেস পুলিশের রয়েছে আর একটা কেস ইডি রয়েছে, তো এই কেসগুলোকে কেন আমরা অনারেবল বলতে চাইছি, অনারেবল অ্যাকুইটাল বা ডিসচার্জ বলতে চাইছি, সেই জায়গাটাকে উনি তার সাথে একটু কোরিলেট করে দেন। এরপরে আমরা আরেকটা অন্য ম্যাটারকে নিয়ে ছোট করে ডিসকাস করব। Judge observe that it is not in dispute the accused persons have been acquitted from the above two cases involving scheduled offences, and those judgments of acquittal went unchallenged
as no appeal has been preferred, the law recognizes that such orders of acquittal signify that there was absence of guilt in the predicate offence, thus directly impact the prosecution of money laundering for the want of corpus delicti. Unless there is a predicate offence, there cannot be an offence of money laundering. Thus, in the conspectus of my finding, I find merit in the submission of the learned counsel for the accused. That there is no triable case for the offences of money laundering, or in other words, in my considered opinion, the proposed charge against the accused person appears to be groundless as a result of the order of acquittal passed in the schedule offence by a competent court, and the said order holds good as on date as no appeal has yet been filed, or the order of acquittal is neither stayed or nor overturned by any higher court. That the accused persons, namely Arundhati Chatterjee and Ashwin Kumar Chatterjee, be discharged from the cases of case. এটা 2024 18 জুন 2024। তো সুতরাং আজকে তারিখে দাঁড়িয়ে মিস্টার অরবিন্দ চ্যাটার্জি এবং তার পিতা অসীম কুমার চ্যাটার্জি stands honorably exonerated from all criminal forms after the years of judicial study. 29 জুন প্রথম আমাকে অ্যারেস্ট করে লেকটাউন 29 জুন 29 মানে এফআইআরটা ফার্স্ট সুমোটা এফআইআরটা লঞ্চ হয়েছিল 29 জুন লেকটাউন কেস। পরবর্তীকালে এর আবার এক মাস পরে বোধহয় এটা জুন, তাহলে নেক্সট হচ্ছে জুলাইয়ের মানে ফার্স্ট উইকেই সেকেন্ড কেসটা লঞ্চ হয়, যেটা কমপ্লেন্ট কেস ছিল। তারপরে থার্ড কেসটা অগস্টে লঞ্চ হয়, মানে 2017। এরপর হচ্ছে যে যেহেতু এই কেসের 304 এর মতন চার্জ ছিল, ফলে ওটা এসিজিএম কোর্টে চার্জ হওয়া মানে ওটা ট্রায়াল সম্ভব ছিল না। তো তারপরে সেটা কমিটেড হয়ে যায় বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টে বা সেশন কোর্টে। বাবা অ্যারেস্ট হয়েছিলেন আগস্টে, এই 23 আগস্ট 2017। এই থার্ড কেসটা বাউন্স হওয়ার পর হ্যাঁ, ওই থার্ড কেসটা অগস্টের ফার্স্টে হয়ে যায়, তারপরে অ্যারেস্ট। এবং আমার বাবা কিন্তু রেজিস্টার্ড মানে হোমিওপ্যাথিক চিকিৎসক। জামিন পেলেন কবে? আমি জামিন পাই 2018 সালে, আমার বাবাও 2018 সালে যায়। অনেক দিন আমি জামিন পেয়েছিলাম 1 ফেব্রুয়ারি, না জামিনের অর্ডারটা হয়েছিল 31 জানুয়ারি 2018। বাবারটা আমার পরে আপনার পরে না, আমার পরে হয়েছে, কারণ যেহেতু উনি কোঅ্যাকিউজ ছিলেন, মানে ওনার প্রতি অ্যালিগেশনসটা ছিল যে আমি কোনো একটা আনলফুল অ্যাক্টিভিটি করছি এবং উনি সেটাতে আমাকে সাপোর্ট করছেন। ফলে এখানে 120 কানেকশনসটা উনি অ্যাটাচ হয়ে গেছে। তো ফলে আমি বাবা ফেব্রুয়ারিতেই পান না, বাবা তার কিছুদিন পরে করে সেই সময় হাইকোর্টে মানে একটা মানে কোনো একটা কি বলতো, তখন হাইকোর্টে কাজ করা বন্ধ ছিল, মানে কোনো একটা কিছু কারণে। তো সেই কারণে তারপরে কয়েক মাস পরে মানে মুভ করা সম্ভব হয়। এখন কি আপনি চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাচ্ছেন? না, এটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি যে আমরা ল মেইনটেইন করে করছি। আমি একটু পরে এক্সপ্লেন করবো যে ফার্স্টলি আমি যেটা বললাম যে আমি কিন্তু কোনো রিকগনাইজড মোড অফ ট্রিটমেন্টটা আমার সাবজেক্ট অফ ইন্টারেস্টই নয়, মানে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এই বিষয়গুলো। কিন্তু আমাকে অ্যারেস্ট করা হয়েছিল যে মানে আমি অনকোলজিস্ট হিসেবে পরিচয় দিচ্ছি এরকম, কিন্তু এটা সম্পূর্ণ মানে এটা হচ্ছে একটা ফলস, মানে কমপ্লিটলি একটা ফলস ইমপ্লিকেশন, মানে যেটা আমার প্রতি করা হয়েছে। ব্রাদার, আমাদের বিষয় ছিল যে আমরা একটা বিকল্প ক্যান্সার চিকিৎসা, যেটা একটা ট্র্যাডিশনাল মোড অফ ট্রিটমেন্ট, যেটার সাথে আমাদের ফ্যামিলিরও একটা কানেকশন রয়েছে, মানে বংশ পরম্পরা একটা রয়েছে। এবং এটা অলরেডি তার অনেক মানে খুব বড় বড় জায়গায় রিসার্চ পেপার রয়েছে, রিকগনাইজড রিসার্চ পেপার রয়েছে, অনেক বিদেশে অনেক গবেষণা হয়েছে, ট্রায়াল ফেস করে। ফলে আমরা হাইকোর্ট থেকে এই অর্ডারটা নিয়েছিলাম যাতে ফাস্ট ট্র্যাক ট্রায়াল। ফলে কম্পারেটিভলি মানে অন্য কেসের তুলনায় আমাদের কেসে কিন্তু ট্রায়ালটা অনেক ফাস্ট হয়েছে হাইকোর্টে। আপনার কোয়ালিফিকেশন একটু দেখুন। মানে আমি কোয়ালিফিকেশন বলতে ফার্স্টলি হচ্ছে যে মানে আমি বিভিন্ন মানে ইন্টারন্যাশনাল মেডিকেল স্কুল থেকে ক্যান্সার ইমিউনো অনকোলজি এবং ক্যান্সার জিনোমিক্স নিয়ে পড়াশোনা করেছি। তার মধ্যে হার্ভার্ড মেডিকেল স্কুলও রয়েছে, ক্যান্সার ইমিউনো অনকোলজি এবং ক্যান্সার জিনোমিক্স এবং ক্যান্সারের ডিফারেন্ট মানে এগুলো নিয়ে আমি মানে বিদেশের বিভিন্ন একাডেমিক মেডিকেল স্কুল থেকে পড়াশোনা করেছি। যেরকম কি স্কুল? হার্ভার্ড মেডিকেল স্কুল। হার্ভার্ড মেডিকেল স্কুল। এটা কোর্স, এটা কি এটা ডিগ্রি কোর্স না ডিপ্লোমা কোর্স? ডিপ্লোমা। ডিপ্লোমা সার্টিফিকেট সার্টিফিকেট।
মানে এটা একটা না, মানে আমার যখন যেহেতু আমি বিকল্প ক্যান্সার চিকিৎসা নিয়ে কাজ করি, ফলে গ্র্যাজুয়ালি মানে যেটা হয়েছে যে আমি বিদেশে অ্যাকচুয়ালি চলে যাই 2005 সালে। আমি মানে আমেরিকার যেটা ইউএস ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, মানে আমি অ্যাকচুয়ালি প্রথমে হোমিওপ্যাথিক মানে এখানে মেডিকেল স্টুডেন্ট ছিলাম, কিন্তু প্যারালালি আমি একটা বিকল্প ক্যান্সার চিকিৎসা নিয়ে আমার একটা প্রজেক্ট আমি কাজ করছি। এবার সেই প্রজেক্টটা আপনি এখানে কোথায় পড়ছেন? আমি এখানে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়তাম, কলকাতা ক্যালকাটা মানে আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। এটা কোর্সটা থেকে কোর্স করতে গেলে 2002 2004 এরকম ব্যাচেলর কোর্স এটা ব্যাচেলর না, কিন্তু মানে আমি যেটা বলতে চাইছি ওই মানে ওটা আমি ড্রপ আউট করি, ওটা আমি বিদেশে চলে যাই। আচ্ছা আচ্ছা। এবার বিদেশে যখন আমি যাই, স্ট্যান্ডার্ড ফলো করাটা খুব দরকার। মানে প্রেস চাইলে সে তো আপনারা অনেক কিছু কভার করতে পারেন, প্রথম দিনই এক মিনিট দেখাতে পারেন, সেটা আপনাদের মানে ফ্রিডম। কিন্তু আমার মনে হচ্ছে অ্যাকিউজড হিসেবে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে আমি মানে যতক্ষণ অবধি না সম্পূর্ণভাবে কমপ্লিট এই জায়গাটা আসতে পারছি, ততক্ষণ অবধি আমার পক্ষে এটা ডিক্লেয়ার করা সম্ভব ছিল না। ফলে এই কারণের জন্য মানে অ্যাডমিটাল হওয়ার পরেও আমাকে ওয়েট করতে হয়েছে কিছুদিন, মানে যাতে আমি ডিক্লারেশন যদি কোনো কারণে অ্যাপিল ফাইল হতো, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে মানে সেটাকে যতক্ষণ না ডিসমিস হচ্ছে আমি ডিসমিস করার পরেই আসতাম। কথা হচ্ছে আচ্ছা, এবার এটা একটা ম্যাটার গেল। এবার একটা বিষয় আমি একটুখানি ছোট করে ক্লিয়ার করে দেবো, আমি কোয়েশ্চেন নিয়ে নেবো আপনাদের এবার, কিন্তু আমি একটা ম্যাটারকে একটু ছোট করে ক্লিয়ার করে দেবো। মানে কোয়েশ্চেনটা আমি কি ক্লিয়ার করবো পরে সেটাকে আমি একটুখানি জাস্ট বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এটা নিয়ে কোনো সংশয় নেই যে আমাদের দেশের আইন বলছে যে রেজিস্টার্ড মানে রেকগনাইজড মোড অফ ট্রিটমেন্ট যেগুলো আছে, যেমন ধরুন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, যেগুলো অলরেডি আমাদের ভারতবর্ষে রেকগনাইজড, সেই সংক্রান্ত চিকিৎসা কিন্তু একজন রেকগনাইজড মোড অফ ফিজিশিয়ানই করতে পারে। অতএব এই নিয়ে কোনো লয়ের মানে এটা নিয়ে কোনো ভ্যারিয়েশন নেই যে যদি কেউ পার্টিকুলার কাউন্সিলে রেজিস্টার না হয় তাহলে সে সেই চিকিৎসাটা করতে পারবে না বা সেটা বেআইনি হয়ে যাবে। এটাই আমাদের দেশের ল বলছে, এটা একদম ক্লিয়ার কাট ল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ট্রিটমেন্টগুলো এখনো অবধি নন রেকগনাইজড বা যাকে আমরা অল্টারনেটিভ মোড অফ ট্রিটমেন্ট বলে থাকি, মানে যেটা কিন্তু আমার স্পিয়ার অফ অ্যাকশন, এই অল্টারনেটিভ ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে লটা কি? এখানে তিনটে মানে আমরা ল বেসড কোয়েশ্চেনকে ফ্রেম করতে পারি। এক নম্বর হচ্ছে যে যেহেতু ওই ট্রিটমেন্টটা নন রেকগনাইজড, তাহলে কি ওই ট্রিটমেন্টটা করাই যাবে না, মানে যেহেতু এখন অব্দি রেকগনিশন পাইনি। নাকি নেক্সট যেটা হতে পারে সেটা হচ্ছে যে নন রেকগনাইজড ট্রিটমেন্ট কেবলমাত্র যারা অলরেডি আমাদের দেশে রেকগনাইজড ফিজিশিয়ান তারাই করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। মানে যে সোলিনাম থেরাপি আমরা দেখেছি যে অনেক ক্যান্সার রোগীর ক্ষেত্রে টিউমারকে সিগনিফিকেন্টলি ছোট করতে পারে, অনেক ক্ষেত্রে পেশেন্টের যে সার্ভাইভাল স্প্যান সেটা অনেকটাই বেড়ে যায়, এবং কিছু কিছু ক্যান্সার যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এখনও অবধি সেইভাবে কাজ করে না, সেখানে এই সোলিনাম থেরাপি চিকিৎসা পদ্ধতি ক্যান মেক ওয়ান্ডার্স। সো আমি যেটা বলতে চাইছি ফাইনালি সেটা হচ্ছে যে আই উইল কন্টিনিউ devoting my full efforts towards my goal to integrate solinum therapy into the mainstream of oncology treatments. আর একটা বিষয় এখানে বলতে চাই যে মানে আমার যে ভিন্ডিকেশন, মানে আমার যে এই লড়াই থেকে যে মুক্তি, সেটা এটা প্রমাণ করে যে আমি দেশের সমস্ত যে আইন, সেই আইনকে আমি যথোপযুক্তভাবেই মেনে চলেছিলাম। আরও একটা বিষয়টা এস্টাবলিশড হয়, সেটা হচ্ছে যে এই যে রায়, মানে আমাকে যে একটা মানে অনারেবলি অ্যাকুইটেড করা হচ্ছে, সেই অ্যাকুইটাল গিভস মি কারেজ টু স্পিক অন অল্টারনেটিভ মোড অফ ক্যান্সার ট্রিটমেন্ট। বাট সোসাইটিকে বাদে বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা একটা ফ্যাক্ট যে আমার বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল, সেটা অনেক সময় না যখন মানে সোসাইটি জানতে পারে, তারা সেটাকে ইনিশিয়াল স্টেজে বিশ্বাস করতে শুরু করে ফেলে। তো এই বিষয়টা করা উচিত নয়, কারণ অ্যালিগেশনস while being completely false can be designed to trick society to believe that they are original. সুতরাং আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে let them be adjudicated by a competent court of law, কারণ it is only the final order of the court which is binding on society, none of the components leading to it. তো ফাইনালি আমি যে কথাটা বলতে চাইছি যে আমার ভিন্ডিকেশন, এটা মানে আমার যে মুক্তি, সেটা এটাকে প্রমাণ করে
that my country has a very strong and progressive constitution which protects our rights and never denies justice. কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।